গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ অষ্টম পর্ব। অপু কাউকে একথা এখনো বলে নাই, তাহার দিদিকেও না। সেদিন চুপি চুপি দুপুরে সে যখন তাহার বাবার ওই বই বোঝাই কাঠের সিন্দুকটা লুকাইয়া খুলিয়াছিল, সিন্দুকটার মধ্যের একখানা বইয়ের মধ্যেই এই অদ্ভুত কথাটার সন্ধান পাইয়াছে। উঠানের উপর বাঁশঝাড়ের ছায়া তখন পূর্ব পশ্চিমে দীর্ঘ হয় নাই। ঠিক দুপুরে সোনাডাঙ্গার তেপান্তর মাঠের সেই প্রাচীন অশ্বত্থ গাছের ছায়ার মতো এক জায়গায় এক রাশ ছায়া জমাট বাঁধিয়াছিল। একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি? বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দু চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল। কেমন পুরানো গন্ধ! মেটে রঙের পুরু পুরু পাতাগুলার ওই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। যখনই এ গন্ধ সে পায় তখনই কি জানি কেন তাহার বাবার কথা মনে পড়ে। অত্যন্ত পুরানো মার্বেল কাগজের বাঁধাই করা মলাটের নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই পুরানো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেই জন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনের ডিমের মধ্যে পারদ পুরিয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুরিয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে। বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য! এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয় সেই পুরানো পুরানো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পেছনে পাড়া মাখানো থাকে।
একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন, কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে এক একদিন তাহার দিদি ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। পরে সে এক মুঠা পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরের বাঁশ বাগানে গিয়া হাঁক দেয়, আয় ভুলো তু। ডাক দিয়াই দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া উঠে, ওই এসেছে, কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হি করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দাও, কেউ কোথাও নাই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে। আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। মনে মনে ভাবে, আজ ভুলো আসবে না বোধ হয়। দেখি দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে। চক্ষের নিমেষে বন জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির। অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়। বিস্ময় এবং কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে, ঠিক শুনতে পাই তো, আসে কোত্থেকে? আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেখব দেখি, তাও শুনতে পাবে। এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাইয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন চারেক পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির ডিম, ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু ডালের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া নিয়াছে, কিন্তু 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, 1 টিনের ঠোঙা কড়ি, সব, এই এত বড় বড় সোনা গোটে, দেখবি? দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দর দস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া 2টা পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলা অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাত ছাড়া করিত না অন্য সময়ে। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা? ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল।
সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। এটুকু এতক্ষণ ছিল না। ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল, খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জামগাছের কাঁটাগুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি, ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে, সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাড়ি কলসির পাশে গোঁজা সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাইরে আসিয়া বলিল, ওমা, কিসের দুটো বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না। কান্না, হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড! ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ সেজ ঠাকুরজি, শকুনের ডিম নিয়ে নাকি মানুষে উড়তে পারে। ওই ওদের বাড়ির রাখাল ছোঁড়াটা, বদমাইশের ধাড়ি, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে, এই নাও শকুনির ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা সে আর তোমার কাছে কি বলবো সেজ ঠাকুরজি। কি করি যে এ ছেলে নিয়ে আমি? কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ করে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত। অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়া বসেন। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, বসো বসো। অন্য স্থানে অপু মুখ চোরা, মুখ দিয়া কথা বাহির হয় না। কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। নরোত্তম দাসের কেহ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নরোত্তম দাস বলেন, দাদু, তুমি আমার গৌর। তোমাকে দেখলে আমার মনে হয় দাদু, আমার গৌর তোমার বয়সে ঠিক তোমারই মতো সুন্দর, সুশ্রী,
নিষ্পাপ ছিলেন। ওই রকম ভাব মাখানো চোখ ছিল তাঁরও। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু, তাহলে এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোটে দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। তাহার এক শিষ্য মাঝে মাঝে পদ রচনা করিয়া তাহাকে শুনাইতে আসিত। বৃদ্ধ বিরক্ত হইয়া বলিতেন, পদ বেঁধেছ, বেশ করেছ, ওসব আমায় শুনিও না বাপু। পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস, তাদের পর ওসব আমার কানে বাজে, ওসব গিয়ে অন্য জায়গায় শোনাও। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাহা তাজা মাটি, পাখি, গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। বিছানায় সেগুলি সে রাখিয়া দেয়। তাহার পরে সন্ধ্যায় আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনো দিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতই যে হইয়া গেল। পরে ছুটি পাইয়া সে শুইতে যায়, বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজকের দিনের সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বিরহাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কলুই চণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তাহার মাও যায়, কিন্তু তাহাকে লইয়া যায় না। সেখানে সব নিজের নিজের জিনিসপত্র, অত চাল ডাল তাহাদের নাই। আর বনভোজনে গিয়া সকলে বাহির করে কত কি জিনিস, ভালো চাল, ডাল, ঘি, দুধ। তাহার মা বাহির করে শুধু মোটা চাল, মটরের ডাল বাটা আর দুই একটি বেগুন। পাশে বসিয়া ভুবন মুখুজ্জিদের সেজ ঠাকুরনের ছেলেমেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায়। নিজের ছেলে মেয়েদের জন্য তাহার মায়ের মন কেমন করে। তাহার অপুও ওই রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে ভালোবাসে। শান্ত মাঠের ধারের বনে রাঙা সন্ধ্যা নামে। বাঁশ বনের পথে ফিরিতে শুধু ছেলের মুখই মনে পড়ে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দাদিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে কিনা, আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারিকেলের মালায় দুপলা তেল চুপি চুপি তেলের ভাতটা হইতে বাহির করিয়া আনিল। অপহৃত মালামাল বাহিরে আসিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড়ো অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না। এমন সময় মাতোর মা তাহার ছোট ছেলেকে পিছনে লইয়া খিড়কির দৌড় দিয়া উঠোনে ঢুকিল। দুর্গা বলিল, এদিকে কোত্থেকে তমরেজের বউ? মাতোর মায়ের বয়সও খুব বেশি না, দেখিতেও মন্দ ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর হইতেই কষ্টে পড়িয়া মলিন ও শীর্ণ হইয়া পড়িয়াছে। বলিল, কুঠির মাঠে গিয়েছিলাম কাঠ কুরুতি, বুইচির মালা নেবা? দুর্গা তো বন বাগান খুঁজিয়া নিজেই কত বইচি ফল প্রায়ই তুলিয়া আনে।
ঘাড় নাড়াইয়া বলিল, সে কিনিবে না। মাতর মা বলিল, নেও না দিদি ঠাকরুন, বেশ মিষ্টি বুঝি, মধুখালির বিলির ধারেতে তুলিলাম। কোচর হইতে এক গাছা মালা বাহির করিয়া দেখাইয়া বলিল, দেখো কত বড় বড়। কাঠ নিয়ে বাজারে যেতি, বিক্রি করতি, পয়সা পেতি, বড্ড বেলা হয়ে যাবে। মাতরে ততক্ষণ 1 পয়সার মুড়ি কিনে দিতাম। নেও, পয়সায় 2 গাছ দুবানি। দুর্গা রাজি হইল না, বলিল, অপু, ঘটিতে 1 গালখানিক চাল ভাজা আছে, নিয়ে এসে মাতর হাতে দে তো। উহারা খিড়কি দৌড় দিয়াই পুনরায় বাহির হইয়া গেলে দুজনে জিনিসপত্র লইয়া চলিল। চারিদিক বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে, না খেলাঘরের বনভোজন। যা কতবার হইয়াছে সেরকম হইবে। ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। চারিধারে বন ঝোপ, ওদিকে তেলাকুচা পাতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শেওড়া গাছে ফুলের ঝাড়। আধ পোড়া কটা দুর্বা ঘাসের উপর খঞ্জন পাখিরা নাচিয়া নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে। নির্জন ঝোপ ঝাপের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড় পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে। দুর্গা আজকাল যেন এই গাছপালা, পথঘাট, এই অতি পরিচিত গ্রামের প্রতি অন্ধি সন্ধিকে অত্যন্ত বেশি করিয়া আঁকড়াইয়া ধরিতেছে। আসন্ন বিরহের কোন বিষাদে এই কত প্রিয় গাবতলার পথটি, ওই তাহাদের বাড়ির পিছনের বাঁশবন, ছায়া ভরা নদীর ঘাটটি আচ্ছন্ন থাকে। তাহার অপু, তাহার সোনার খোকা ভাইটি, যাহাকে এক বেলা না দেখিয়া সে থাকিতে পারে না, মন হু হু করে তাহাকে ফেলিয়া সে কত দূর যাইবে। আর যদি সে না ফেরে, যদি নিতম পিসির মতো হয়। এই ভিটাতেই নিতম পিসি ছিল। বিবাহ হইয়া কতদিন আগে কোথায় চলিয়া গিয়াছে, আর বাপের ভিটাতে ফিরিয়া আসে নাই। অনেক কাল আগের কথা, ছেলেবেলা হইতে গল্প শুনিয়া আসিতেছে। সকলে বলে বিবাহ হইয়াছিল মুর্শিদাবাদ জেলায়। সে কত দূরে, কোথায়? কেহ আর তাহার খোঁজ খবর করে না। আছে কি নাই কেহ জানে না। বাপকে নিতম পিসি আর দেখে নাই, মাকে আর দেখে নাই, ভাই বোনকেও না। সব একে একে মরিয়া গিয়াছে। মাগো, মানুষ কেমন করিয়া এমন নিষ্ঠুর হয়? কেন তাহার খোঁজ কেহ যে করে নাই? কতদিন সে নির্জনে এই নিতম পিসির কথা ভাবিয়া চোখের জল ফেলিয়াছে। আজ যদি হঠাৎ সে ফিরিয়া আসে, এই ঘোর জঙ্গল ভরা জনশূন্য বাপের ভিটা দেখিয়া কি ভাবে? তাহারও যদি ওই রকম হয়, ওই তাহার বাপকে, মাকে, অপুকে ছাড়িয়া আর কখনো দেখা হইবে না, কখনো না। এই তাহাদের বাড়ি, গাবতলা, ঘাটের পথ ভাবিলে গা শিহরিয়া ওঠে। দরকার নাই। কি জানি কেন আজকাল তাহার মনে হয় একটা কিছু তাহার জীবনে শীঘ্র ঘটিবে। একটা এমন কিছু জীবনে শীঘ্রই আসিতেছে, যাহা আর কখনো আসে নাই। দিন রাতে
খেলাধুলার কাজকর্মের ফাঁকে ফাঁকে এ কথা তাহার প্রায়ই মনে হয়। ঠিক সে বুঝিতে পারে না তাহা কি বা কেমন করিয়া সেটার আসিবার কথা মনে উঠে। তবুও মনে হয়, কেবলই মনে হয়, তাহা আসিতেছে, আসিতেছে, শীঘ্রই আসিতেছে। চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয়না বিনি, চড়ুইভাতি করছি, বস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। পরনে আধ ময়লা শাড়ি, হাতে সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদা সিধা। তাহার বাপ যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিত ভাবে বাস করে, অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল খুব। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে, এইরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছিল। দুর্গা বলিল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখনই কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনা বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আরো আনবো? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু, বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? ভাত নামাইয়া দুর্গা তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখেছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা, না? অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকার ভাত, সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর দুজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে। শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে রন্ধনের উপকরণে তালিকা হইতে ইহারা অদ্য একেবারেই বাদ দিয়াছে, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহা খুশিতে তিনজনে কোষো মেটে আলুর ফল ভাতে ও পানসে আধ পোড়া বেগুন ভাজা দিয়া চড়ুইভাতির ভাত খাইতে বসিল। দুর্গার এই প্রথম রান্না। সে বিস্ময় মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতে শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। এই বন ঝোপের মধ্যে, এই শুকনা আতা পাতার রাশের মধ্যে, খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলিল, অপু, ছুটে নিয়ে আয় একটু তেল। যে জীবন কত শত পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার অবদানে মণ্ডিত, ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রার সবে তো আরম্ভ। অনন্ত যে জীবন পথ দূর হইতে বহু দূরে দৃষ্টির কোন ওপারে বিপর্ষিত,
সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। পথের বাঁকে ফুলে ফলে দুঃখ সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নূতন। আনন্দ, আনন্দ, প্রসারের আনন্দ। জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে, বিশাল তুষার মৌলি গিরি সংকটের ওদিকের যে পথটা দেখিতেছে না, তাহার আনন্দ। আজকের আনন্দ সামান্য সামান্য ছোটখাটো তুচ্ছ জিনিসের আনন্দ। অপু বলিল, মাকে কি বলবি দিদি? আবারও বেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যুগীর বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। দুর্গা বলিল, নে না বিনি, গ্লাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আরেকদিন বনভোজন করব, কেমন তো? ওই কুলগাছটার উপরে টাঙিয়ে রেখে দেব। অপু বলিল, হ্যাঁ, ওখানে থাকবে কি না? মাতোর মা কাঠ কুড়াতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি, ভারী চোর। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়া দিল। অপুর বুক ঢিপ ঢিপ করিতেছিল। ওই ঘুলঘুলিটার ওপিঠে আর একটা ছোট ঘুলঘুলি আছে, তাহার মধ্যে অপু লুকাইয়া চুরুটের বাক্স রাখিয়া দিয়াছে। দিদি সেদিকে যদি যাইয়া পড়ে? ন্যাড়াদের বাড়িতে কিছুদিন আগে ন্যাড়ার ভগ্নিপতি ও তাহার এক বন্ধু আসিয়াছিল। কলিকাতার কাছে কোথায় বাড়ি, খুব বাবু, খুব চুরুট খায়। এই একবার খাইল, আবার এই খাইতেছে। অপুর মনে মনে অত্যন্ত ইচ্ছা হইয়াছিল সেও একবার চুরুট খাইয়া দেখিবে কেমন লাগে। সে নাড়ার সঙ্গে পরামর্শ করিয়া গ্রামের হরিশ যুগীর দোকান হইতে 3 পয়সার রাঙা কাগজ মোড়া 10টি চুরুট কিনিয়া আনে। সেদিন এই ঘন জঙ্গলের মধ্যে একা বসিয়া চুপি চুপি একটা সিগারেট ধরাইয়া খাইয়াছিল। ভালো লাগে নাই, তেতো তেতো, কেমন একটা ঝাঁঝ। দুটান খাইয়া সে আর খাইতে পারে নাই, কিন্তু তাহার ভাগের বাকি 4টি চুরুট সে ফেলিয়াও দিতে পারে নাই। ন্যাড়ার ভগ্নিপতির নিকট সংগৃহীত একটা খালি চুরুটের বাক্সে সে কয়টি সে ওই পোড়ো ভিটের জঙ্গলে ভাঙা পাঁচিলের ঘুলঘুলিতে লুকাইয়া রাখিয়া দিয়াছে। প্রথম চুরুট খাইবার দিন চুরুট টানা শেষ হইয়া গেলে ভয়ে তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিতেছিল। পাছে মুখের গন্ধ মা টের পায়। পাকাকুল অনেক করিয়া খাইয়া নিজের মুখের হাই হাত পাতিয়া ধরিয়া অনেকবার পরীক্ষা করিয়া তবে সে সেদিন পুনর্বার মনুষ্য সমাজে প্রবেশ করিয়াছিল। যায় বুঝি আজ বামাল শুদ্ধ ধরা পড়িয়া। কিন্তু দিদির পাঁচিলের ও পিঠে যাইবার দরকার হয় না, এই পিঠেই কাজ সারা হইয়া যায়। কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল। আজ কয়েকদিন হইতে নীরেনের সঙ্গে অন্নদা রায়ের, বিশেষ করিয়া তাহার ছেলে গোকুলের মনান্তর চলিতেছিল। কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেচি বাঁধে। ফলে কাল রাত্রেই নীরেন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে। অন্নদা রায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দিগডির স্ত্রী হরিমতি বলিতেছিলেন, সত্যি মিথ্যে জানি নে, কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি। আমি বাপু বিশ্বাস করি নে, বউটা তেমন নয়। আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে টাকা দিয়েছে। বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল। নীরেনের হাতে লেখা রসিদ ফিরে এসে গোকুলের হাতে পড়েছে। এই সব যাক বাপু, সেসব পরের কুচ্ছ শুনে কি হবে। নীরেন শুনলাম বলছে, আপনারা সকলে মিলে একজনের ওপর অত্যাচার করতে পারেন, তাতে দোষ হয় না। আপনারা যা ভাবেন ভাবুন, বউ ঠাকুরুন একবার হুকুম করুন,
আমি ওকে এই দণ্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাব। তারপর আপনারা যা করবার করবেন। তারপর খুব হইচই খানিকক্ষণ হলো। সন্ধ্যের আগেই সে গয়লাপাড়া থেকে একখানি গাড়ি ডেকে আনলে, জিনিসপত্র নিয়ে চলে গেল। সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল। ইতিমধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের পিতার নিকট এ বিবাহ সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে। নীরেনকে আরো 2 বার বাড়িতে নিমন্ত্রণ করিয়াছিল। ছেলেটিকে তাহার অত্যন্ত পছন্দ হইয়াছে। হরিহর তাহাকে অনেকবার বুঝাইয়াছে নীরেনের পিতা বড় লোক, তাহাদের ঘরে তিনি কি আর পুত্রের বিবাহ দিবেন? সর্বজয়া কিন্তু আশা ছাড়ে নাই। তাহার মনের মধ্যে কোথায় যেন সাহস পাইয়াছে, এ বিবাহের যোগাযোগ যেন দুরাশা নয়, ইহা ঘটিবে। হরিহর মনে মনে বিশ্বাস না করিলেও স্ত্রীর অনুরোধে অন্নদা রায়কে কয়েকবার তাগিদ দিয়াছিল বটে, কিন্তু এখন যে বড় বিপদ ঘটিল। ইতিমধ্যে একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল। সে চুপি চুপি দুর্গাকে অনেক কথা বলিল। নীরেন কেন চলিয়া গেল তাহারই ইতিহাস বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এই রকম ঝাঁটা লাথি খেয়েই দিন যাবে, কেউ নেই দুর্গা। তাই কি ভাইটা মানুষ? কোথাও যে 2 দিন জুড়বো সে জায়গা নেই। সহানুভূতিতে দুর্গার বুক ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে খুড়িমার কলঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তাহার দুঃখে সান্ত্বনা সূচক নানা কথা অস্পষ্টভাবে তাহার মনের মধ্যে জোট পাকাইয়া উঠিল। সব কথা গুছাইয়া বলিতে না পারিয়া শুধু বলিল, ওই সখী ঠাকুরমা যা লোক, বলুক গে না, সে করবে কি? কেঁদো না খুড়িমা, লক্ষ্মীটি, আমি রোজ যাব তোমার কাছে। সর্বজয়া শুনিয়া আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, বৌমা কি বললে টলে দুর্গা? তার নীরেনের কথা কিছু হলো নাকি? দুর্গা লজ্জিত সুরে বলিল, তুমি কাল জিজ্ঞেস করো না ঘাটে, আমি জানিনি। অপু একবার জিজ্ঞাসা করিল, খুড়িমার কাছে কি শুনলি? মাস্টার মশাই আর আসবেন না? দুর্গা ধমক দিয়া কহিল, তা আমি কি জানি, যা। পড়ন্ত রোদে ছায়া ভরা পথটি কেমন যেন মন কেমন করা করা। সে তাহার ভাইয়ের জন্য। এরকম তাহার হয়, কতবার হইয়াছে। বেশিক্ষণ ধরিয়া যদি সে বাড়ি না থাকে, কি ভাইকে না দেখে, ভাইয়ের রাশি রাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে কেমন করে। তাহার অমন দুধে আলতা রঙের সোনার পুতুলের মতো ভাইটা ময়লা আধ ছেঁড়া মতো একখানা কাপড় পরিয়া বাড়ির দরজার সামনে আপন মনে একা একা কড়ি চালিয়া বেগুন বিচি খেলিতেছে। তাহার কাছে পয়সা চায় এটা ওটা কিনিতে, সে দিতে পারে না, ভারী কষ্ট হয় মনে। দিন কয়েক পরে ভুবন মুকুজ্জের বাড়ি রানু দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। তাহার নাম টুনি। তাহার বাপও আসিয়াছিলেন। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। ঘণ্টাখানেক পরে সেজ ঠাকরুন এ ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। সেজ ঠাকরুন দালানে আসিয়া বলিলেন, কিরে হাসি, কি? টুনির মা উত্তেজিত ভাবে ও ব্যস্ত ভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উঁকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, উনি বাড়ি থেকে এলেন, আর তুলতে মনে নেই, কোথায় গেল আর তো পাচ্ছি নে। সেজ ঠাকরুন বলিলেন, ওমা, সে কি, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কৌটার সন্ধান নাই। সেজ ঠাকরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন,
দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল। তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলে মেয়েরা সব খাবার খাইতে যায়। তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা, সেজ ঠাকরুনের ছোট মেয়ে টেপি। চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম, দুর্গাদি তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইমাত্র আবার এসেছে। সেজ ঠাকরুন চুপি চুপি কি পরামর্শ করিলেন। পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল। সেজ ঠাকরুনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না। টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই। একজন ভদ্র ঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল। বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে, দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে ইহা কি সম্ভব? সে বলিল, ও নেয়নি বোধ হয় শেষদি, ও কেন? সেজ ঠাকরুন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো? নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল। আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল, তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি না কাকিমা, আমি তো। সেজ ঠাকরুন বলিলেন, বললেই আমি শুনব? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভালো কথাই বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে। জিনিস দিয়ে দাও তো, কিচ্ছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও তো শুনিনি কখনো, এই পাড়াতেই বাড়ি নাকি? সেজ ঠাকরুন বলিলেন, তুমি ভালো কথার কেউ নও, দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যা তা পেয়েছ বুঝি? তোমায় আমি আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি খুকি, তুমি কিছু জানো না। শিগগির বল, নইলে দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি। বল শিগগির, বল এখনো বলছি। টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিল। একজন কুটুম্বিনী বলিলেন, রোশনা, দেখছো না ওই ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ, দিয়ে দাও এখুনি, মিটে গেল। কেন মিথ্যে? দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায় ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জীবে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি নে কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো। কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকরুনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা, সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। টেপি বলিল, বাগানের আমগুলো তলায় পড়বার তো জো নেই কাকিমা। শেষোক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকরুনের কোনো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজ খাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাঁজি নচ্ছার, চোরের ঝাড়, তুমি জিনিস দেবে না? দেখি তুমি দাও কি না দাও। কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকরুনকে হাত ধরিয়া বলিল, করেন কি, করেন কি শেষদি? থাকগে আমার কৌটো, ওরকম করে মারেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, থাক হয়েছে, ছাড়ুন। ছি! টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, এহ, রক্ত পড়ছে যে,
দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, তাহা কেহ লক্ষ্য করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্ত রাঙা হইয়া উঠিয়াছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করিতেছিল। সে দিশাহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করিতেছিল, সে দিশাহারা ভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে সেজদি? রোগা মেয়েটা, ছি! তোমরা ওকে চেননি এখনো? চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিলুম। মারের এখনো হয়েছে কি? না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরি রায় আমায় যেন শুলে ফাঁসে দেয় এরপর। রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামলাতে দাও সেজদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো? চাইনি আমার কৌটো, ওকে ছেড়ে দাও সেজদি। সেজ ঠাকরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা, আস্তে আস্তে যা। টেপি, খিড়কিটা ভালো করে খুলে দে। দুর্গা দিশাহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। মেয়ে ছেলে ও যাহারা উপস্থিত ছিল সকলে চাহিয়া দেখিতে লাগিল। একজন বলিল, তবুও তো স্বীকার করলে না, কিরকম দেখেছ একবার? চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল পড়ল না। রানুর মা বলিলেন, জল পড়বে কি? ভয়েই শুকিয়ে গিয়েছে, চোখে কি আর জল আছে? ওরকম করে মারে সেজদি। গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার আমার 1 টাকা চাঁদা ধরাটা অন্যায্য হয়েছে। 1 টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন, না হে না, এবার নীলমণি হাজরার দল, এরকম দলটি এ অঞ্চলে কেউ চক্ষেও দেখেনি। এবার পালপাড়ার বাজারে মহেশ স্যাঁকড়ার বালক কীর্তনের দল গাইবে, তার সঙ্গে পাল্লা দেওয়া চাই। বৈদ্যনাথ এমন ভাব দেখাইলেন যেন নিশ্চিন্দিপুর বাসীগণের জীবন মরণ এই প্রতিযোগিতার সাফল্যের উপর নির্ভর করিতেছে। অপু একটা কঞ্চি টানিতে টানিতে বাড়ি ঢুকিয়া বলিল, পাকা কঞ্চি বাবা, তোমার খুব ভালো কলম হবে। ডোবার ধারের বাঁশতলায় পড়েছিল, কুড়িয়ে আনলাম। পরে সে হাসি মুখে সেটা কতকটা উঁচু করিয়া তুলিয়া দেখাইয়া বলিল, হবে না বাবা তোমার কলম? কেমন পাকা না? চড়কের আর বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরানো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘোড়া দেয়, তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়িতে এ দল কোনো বাড়ি আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্ব রাত্রে নীল পূজা আসিল। নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। এবার দুর্গা আসিয়া খবর দিল, প্রতি বৎসরের সে গাছটাতে এবার কাঁটা ভাঙা হইবে না। নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতেই ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা ও অপু সেখানে গিয়া জোটে। তারপর কাঁটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চরকতলাটাতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে।
চড়কতলার মাঠের শেওড়া বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্জেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুঁটি, টুনু এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে। টুনু বলিল, আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে। একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ড নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে, ওর সব মন্তর আছে। দুর্গা বলিল, আমি জানি ওদের ছড়া, শুনবি বলবো? স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বানবর্ষা শিবের সঙ্গে চলে। সত্য যুগের মরা আর আউল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দেও কাঠি। পরে হাসিয়া বলে, কেমন চমৎকার! এবার গোষ্ঠ বিহারের পুতুল হয়েছে নীলুদা। দাশু কুমোরের বাড়ি দেখে এলাম, দেখিসনি রানু? পুঁটি বলিল, সত্যিকার মরার মুন্ড রানুদি? নয়তো কি? অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আয় রে অপু, দুর্গাদি আয়। অপু বলিল, কেন ভালো নয় রানুদি? কি হবে আজ রাতে? রানী বলিল, সেসব কথা বলতে নেই, তুই আয় বাড়ি। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল। সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মোড়ের বাঁশ বনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটু গন্ধ বাহির হইতেছে। সে দ্রুত পদে চলিতে লাগিল, আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুরমার সঙ্গে দেখা। ন্যাড়ার ঠাকুরমা নীল পূজার বৈদ্যের হাতে চড়কতলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুরমা? বুড়ি বলিল, আজ ওরা সব বেরিয়েছেন কিনা, তারই গন্ধ আর কি। অপু বলিল, কারা ঠাকুরমা? কারা আবার? শিবের দল বল। সন্ধেবেলা ওদের নাম করতে নেই, রাম 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 রাম। অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল। চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূত প্রেত। ছোট ছেলের মন বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকমা? বুড়ি বকিয়া উঠিল, তা এত রাত করাই বা কেন বাপু আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পূজার থালা দিয়ে আসি, তারপর এগিয়ে দেবক্ষণ, ধন্যী চা হোক। বারোয়ারি তলায় ঘাস চাঁচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাপ বাঁধিয়া শামিয়ানা টাঙানো হইয়াছে। যাত্রার দল আসে আসে, এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে কাল সকালের গাড়িতে আসিবে, সকাল চলিয়া গেলে বৈকালের আশায় থাকে। অপুর স্নানাহার বন্ধ হইবার উপক্রম হইয়াছে। রাত্রে অপুর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশির যে কি প্রবল অদম্য উচ্ছ্বাস। বিছানায় ছটফট এপাশ ওপাশ করে। যাত্রা হবে, যাত্রা হবে, যাত্রা হবে। মায়ের বারণ আছে, অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায়। দুর্গা চুপি চুপি গিয়া দেখিয়া আসিয়া রাজলক্ষ্মীর কাছে আসর সজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় যে পঞ্চানন তলায় সে দুবেলা কড়ি খেলা করে,
সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাল নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে, এও কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকালেই দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে। কুমারপাড়ার মোড়ে দুপুরের পর হইতেই সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি 1, 2, 3, 4, 5 খানা। পটু একে একে আঙুল দিয়া গুনিয়া খুশির সুরে বলিল, অপুদা, আমরা এদের পেছন পেছন এদের বাসায় গিয়ে দেখে আসি, যাবি? সাজের গাড়িগুলার পিছনে দলের লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরি কাটা, অনেকের জুতা হাতে। পটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল, এ বোধহয় রাজা সাজে না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সে ভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে, তাই এত ফুর্তি। উৎসাহে হাত নাড়িয়া বলে, সাজ একেবারে 5 গাড়ি বাবা, এরকম দল? হরিহর শিষ্য বাড়ি বিলি করার জন্য বালির কাগজে কবচ লিখিতেছিল। মুখ তুলিয়া বিস্ময়ের সুরে বলে, কিসের সাজ রে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়, এত বড় ঘটনা বাবার জানা নাই। বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়ারি তলায় যাব বাবা। সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি বসে বসে পড়ব? এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়? তাহার বাবা বলে, পড়ো পড়ো, এখন বসে পড়ো। যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে, তখন না হয় যেও। এখন প্রৌঢ় বয়সের ছেলে, নিজে সব সময় আজকাল বিদেশে থাকে। অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে মন চায় না। অভিমানে রাগে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে। সে কান্না ভরা গলায় আবার শুভঙ্করী শুরু করে। মাস মাহিনা যার যতদিন, তারপরে কত। কিন্তু সকালে যাত্রা বসে না। খবর আসে ওবেলা বসিবে। ওবেলা অপু মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে। বছরকারের দিনটা, তোমার 9 মাস বাড়িতে থাকা নেই বছরে, আর ও একদিনের পড়াতে একেবারে তক্তালঙ্কা ঠাকুর হয়ে উঠবে কিনা। অপু ছুটি পায়। সারা দুপুর তাহার বারোয়ারি তলায় কাটে। বৈকালে যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল। বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে। অন্যদিন এ সময় তাহাকে তাহার বাবার কাছে বসিয়া বই পড়িতে হয়। পাছে ছেলে চটিয়া যায় এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখিবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে। খোকা, চট করে সিলেটে লিখে আনো দেখি, ওই ভূত বাপরে। অপু সব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয়। তাড়াতাড়ি লিখিয়া আনিয়া দেখায়। বলে, বাবা, এইটে হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। তাহার বাবা বলে, যেও এখন, যেও এখন। খোকা, আচ্ছা চট করে লিখে আনো দেখি। আর একটা অদ্ভুত কথা বলে। অপু আবার হাসিয়া ওঠে। আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রচন্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া গিয়াছে। বাবা নির্জন ছায়া ভরা বৈকালে বাঁশ বন ঘেরা বাড়িতে একা বসিয়া বসিয়া লিখিতেছে। কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে বসাইয়া রাখে। এখন যদি বলে, খোকা এসো পড়তে বসো, অমনি চারিদিক হইতে একটা যেন ভয়ানক প্রতিবাদের হট্টগোল উঠিবে।
সকলে যেন বলিবে, না না, এ হয় না, এ হয় না, যাত্রাজি বসে বসে। কোন উল্লাসের প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায়, নিরীহ, দুর্বল করিয়া দিয়াছে। সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। বাবার জন্য অপুর মন কেমন করে। দুর্গা বলিল, অপু, তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা, দিদি কেন আসুক না আমার সঙ্গে? চিক দিয়ে ঘিরে দিয়েছে, সেইখানে বসবে। মা বলে, এখন থাক, আমি ওদের বাড়ির মেয়েরা যাবে, তাদের সঙ্গে যাব, আমার সঙ্গে যাবে এখন। বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল, শোনপু। পরে সে কাছে আসিয়া হাসি হাসি মুখে বলিল, হাত পাত দেখি। অপু হাত পাতিতেই দুর্গা তাহার হাতে 2টা পয়সা রাখিয়াই তাহার হাতটা নিজের 2 হাতের মধ্যে লইয়া মুঠা পাকাইয়া দিয়া বলিল, 2 পয়সার মুরগি কিনে খাস, নয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস। ইহার দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোর পুতুলের বাক্সে পয়সা আছে, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, নিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈফিয়তে সুরে বলিল, বোষ্টমদের বাগানে ওরা মাচা বেঁধেছে, দিদি অনেক নিচু পেড়েছে, 2 ঝুড়ি, 1 পয়সায় 6টা, এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা। সুতো কিনলে, সাধন কিনলে? পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না, সে কিছু দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল। তাই কাল বৈকালে সে বাবার কাছে পয়সা 2টা চড়ক দেখিবার নাম করিয়া চাহিয়া লয়। সোনার ভাটার মতো ভাইটা, মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে। অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে, দুর্গা, একটা কাজ করতো, রানুদের বাগান থেকে 2টো সাদা গন্ধ ভেদালির পাতা খুঁজে নিয়ে আয় তো। অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেব। মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায়। বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধ ভেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখে ছেলেবেলায় শেখা একটা ছড়া আবৃত্তি করে, হলুদ বনে বনে নাক ছাবিটি হারিয়ে গেছে, সুখ নেই কো মনে। পথের পাঁচালী। আজ শুনলেন 8ম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টোয় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।